ওকে, গুড মর্নিং ক্লাস। দাঁড়াও 1 মিনিট, ঠিক করিনি, তাই তো। 1 মিনিট একটু ওয়েট করো, আমি দেখি এটা লাইভ হচ্ছে কি না। আজকে আমার নতুন ক্লাস, নতুন কিছু শিখবো। 1 মিনিট আমি লাইভ, কেমন আওয়াজ হচ্ছে? দাঁড়াও 1 মিনিট। ওয়েট করো, আমি দেখি এটা কিছুটা আওয়াজ ডিস্টার্ব। ওকে, গুড মর্নিং। সকাল 6টার ক্লাস, যদি এখন 5:57 বাজে। ঠিক আছে, আরও 1 মিনিট দাঁড়াও, একটু দেখে নিই আমি। সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে মনে হয়। সাউন্ড আসছে একটা। এক মিনিট একটু দাঁড়াও, 1 মিনিট। একটা সাউন্ড আসছে একটা। সাউন্ড ওকে, ওকে, ক্লাস শুরু করা যাক। সুপ্রভাত, আজকে 17 এপ্রিল। তা সকালের ক্লাসে সকলকে স্বাগত। আজকে নতুন জিনিস শিখবো। হ্যাঁ, নামকরণ হচ্ছে কি মাই এডুকেশন মাই ফিউচার। এটা হচ্ছে কাদের জন্য? ক্লাস মানে হাই স্কুল, তাই তো? হাই স্কুল প্রিপারেশন। হাই স্কুল প্রিপারেশন আমাদের। এবার যেটা আজকে শিখবো, দেখো, অঙ্কেরই একটা জিনিস। আজকে পরিমিতি নিয়ে কিছু আলোচনা। কি বললাম? পরিমিতি নিয়ে কিছু আলোচনা করব। তা পরিমিতি নিয়ে আলোচনা সবার প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে বৃত্ত নিয়ে। সেটা কি নিয়ে? বৃত্ত নিয়ে। সেটা বৃত্ত নিয়ে পুরোপুরি কনসেপ্ট অনুযায়ী ধরলে বৃত্ত জিনিসটা কি? আমরা দেখি একটা কেন্দ্র থাকে রইল, এবং কেন্দ্রকে আবর্তিত করে আমরা দেখি এরকম একটা রাউন্ড শেপের কিছু আঁকি, তাই তো? এরকম একটা রাউন্ড শেপের আমরা কিছু আঁকি। এই যে রাউন্ড শেপের যে জিনিসটা করলাম সেটাকে আমরা বলি কি? বৃত্ত। এবার এর কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাকে শিখে নিতে হবে। কনসেপ্ট কিন্তু হাই স্কুল প্রিপারেশন, আমি কনসেপ্ট অনুযায়ী করাচ্ছি। কিছু উদাহরণ থাকবে,
এবং এটাকেই কিন্তু এক্সটেন্সিভ পার্টে আমরা নিয়ে যাব। দেখো ভালোই লক্ষ্য করো, লক্ষ্য করো এই যে এইটা একটা জিনিস, এইটাকে আমরা বলি কি কেন্দ্র। কি বলবো? এটাকে বলবো কেন্দ্র। এই কেন্দ্র থেকে এই এতটা যা পর্যন্ত আমরা যদি কিছু একটা বাহু টানি কেন্দ্র থেকে, তাহলে এটাকে বলবো ব্যাসার্ধ। এটাকে বলবো কি ব্যাসার্ধ। এবার দেখা গেল পুরোপুরি এটা টানছি, মানে এই জায়গা থেকে আপ টু এতটা, তাহলে বৃত্তের দুটো প্রান্ত আমার কভার করলো। এটাকে বলা হবে ব্যাস। কি বলা হবে? এটাকে ব্যাস। তাহলে দেখা যাচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, এই তিনটে নিয়ে কিন্তু কাজ করতে হবে। এবার মনে রাখবে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল। তাহলে কি আমি যদি বলি ব্যাস, তার মানে হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ। মনে রাখবেন। তাহলে কি বললাম দেখো, কেন্দ্র এবং কেন্দ্র থেকে যতগুলো আমি বাহু টানি সবকটা কিন্তু কি হবে ব্যাসার্ধ হবে, তাই তো? যত বাহু টানি, কিন্তু আবার এই দুটো ব্যাসার্ধ যদি যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে ব্যাস, মানে বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত যাবে। একদম ছোট কথায় বা আমরা যারা ক্লাস করছি ক্লাস 5, 6 তাদের জন্য এটা, ক্লাস 10 যখন পড়বো 9 যখন পড়বো একটু হার্ড হবে। এবার কথা, আমার যখন অঙ্ক আসে কি আসে, 1 নাম্বার আমাকে বলে তুমি পরিধি বের করো। কি বলো? পরিধি, এটা একটা বলে। আর 2 নম্বর বলে তুমি ক্ষেত্রফল বের করো। তুমি কি বের করো? ক্ষেত্রফল। এই দুটো নিয়েই সচরাচর আমাদের অঙ্ক আসে, অন্য কিছু নয়। ওকে, এবার যে জায়গাটায় আসবো, এক মিনিট, যে জায়গাটায় আসবো কি আসবো? পরিধি। পরিধি কি বলবো আগে লিখি। পরিধি বললে বলবো 2 পাই r, আর ক্ষেত্রফল বলবো পাই r স্কোয়ার। এবার পরপর পরিচিতি আছে। যখনই এই পাই বলা হচ্ছে, পায়ের চিহ্ন এইটা, আপাতত তুমি ছোট, তুমি জেনে রাখো পাই অর্থ হচ্ছে 22 7। 22 7। এবার অঙ্কটাকে আরও বেশি স্মার্টনেসে আনতে গেলে আমরা এই ব্যাসার্ধটাকে এইভাবে লিখব না, আমরা লিখব 2 ইন্টু 11/7। কেন লিখছি কিছুক্ষণ পরে প্রমাণ পাবো। তাহলে এটা একটা সেট আপ হলো। কি হলো? বৃত্তের আমার পরিধি চাইতে পারে 2 পাই r, আমার চাইতে পারে ক্ষেত্রফল পাই r স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, এই পাই দুটোর মধ্যেই রয়েছে, দুটোর মধ্যেই রয়েছে। এবার স্টেপ বাই স্টেপ অঙ্ক শিখব, কোনো ভয় নেই, স্টেপ বাই স্টেপ। তাহলে কি বললাম, আমার দুটো জিনিস শিখতে হবে, একটা পরিধি, একটা ক্ষেত্রফল। 2 পাই স্কোয়ার আর এটা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার থাকুক বা 2 পাই আর স্কোয়ার থাকুক, আমি অনেক ক্ষেত্রে উত্তর বের করবার জন্য 22 7 ক্যালকুলেশন করবো না, করবো 2 ইন্টু 11/7। 2 ইন্টু 11 মানে 22। এটা হচ্ছে টোটালি অঙ্কের সুবিধার জন্য। এবার আসছি,
দেখো মুছি মুছি। সকাল সকাল ওঠা অত্যন্ত ভালো। এবার কারণটা কি, আমরাও এখন মানতে পারি না বিভিন্ন কারণে। এটা মনে রাখবে, বলা হয় সকাল ভোর 4টে থেকে 6টা পর্যন্ত, হ্যাঁ ভোর 4টে থেকে 6টা পর্যন্ত বলে পড়ালেখার আদর্শ সময়, সত্য অর্থে। এবার দেখো যারা ঋষিমুনি ছিলেন তারা কিন্তু অত্যন্ত আর্লি মর্নিংয়ে উঠে কী করতেন, ধ্যান করতেন, জপ করতেন। কারণ একটাই, সকালবেলায় যখন ওঠো দেখবে ব্রেনটা অত্যন্ত শার্প থাকে, অত্যন্ত ফ্রেশ থাকে, তাহলে কাজগুলো ভালো হয়। এবার দেখো যখন থেকে বিদ্যুতের আবিষ্কার হলো, সব কিছুরই একটা ভালো আবার খারাপ দিক আছে। তা বিদ্যুতের আবিষ্কারের হওয়ার সাথে সাথে আর যত দিন এগোচ্ছে আমাদের সকালে ওঠা বা রাতে শুতে যাওয়ার সময়ের বিস্তর পার্থক্য হতে শুরু করবে। ইভেন তুমি যদি আমার কথা ধরো, আমার অবশ্যই এখন তো কাজ করি বলে আমাকেও কিন্তু শুতে যেতে কত 2-2-2:30 হয়ে যায়। আর দেখো তোমাকে ক্লাস বা তোমার সাথে ক্লাস করছি 6টার সময়, তাহলে অবশ্যই আমাকে 5:15টায় উঠতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো, তোমরা যারা ছাত্রছাত্রী আছো একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে, 10টার মধ্যে শুয়ে পড়ো, 10টার মধ্যে শুয়ে অবশ্যই 4:30টার মধ্যে উঠে পড়ো, পড়ালেখাটা অত্যন্ত ভালো হবে, এটা বলা যায়। এবার দেখো অঙ্কে আছে, তাহলে 4টে থেকে 6টা পর্যন্ত পড়ার খুব ভালো সময়, এই টাইমটা কাজে লাগাও। দেখো এবার বললো কোনো, ভালো বুঝবে, কোনো বৃত্তের ব্যাস বললো 14 মিটার যদি, হ্যাঁ 14 মিটার বলেই বললো তুমি বের করো, 1 হলো এর ব্যাসার্ধ, 2 হলো এর পরিধি, 3 হলো এর ক্ষেত্রফল। এটার উপরে যে কনসেপ্টটা ওঠাবো, সেই কনসেপ্ট যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু অঙ্ক তোমার মাথাটা কারণ হবে। সবার প্রথমে দেখো এটা কি লেখা আছে, ব্যাস কোনটা আমরা পেয়েছিলাম, এই যদি বৃত্ত হয় এই হলো কেন্দ্র, এই যদি কেন্দ্র হয় তাহলে এইটা হচ্ছে ব্যাস, তাই তো। কিন্তু আমার চেয়েছে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধ। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে কত, 14 মিটার বাই 2 = 7 মিটার। তাহলে আমার ব্যাসার্ধ কত আসলো, ব্যাস ছিল 14 মিটার। এটাকে আমাকে অঙ্ক করতে ব্যাসার্ধ আনতেই হবে। তাহলে ব্যাসার্ধ কত হলো, 14/2 7 মিটার। ভালো কথা। এবার সবার প্রথমে আসছি পরিধিতে, ঠিক আছে। পরিধি অনেকে আমরা জানি না পরিধি কেন করি। পরিধি শব্দের অর্থ মনে রাখবে বেড়া দেয়া। কি বললাম, পরিধি শব্দের অর্থ বেড়া দেয়া। এখন যদি কোনো গোল মাঠকে বেড়া দিই, তাহলে বেড়া কোনখান দিয়ে দেবো, আমরা এইখান দিয়ে দেবো বেড়া, তাই তো। এই বেড়া দেবো, এটা হচ্ছে বেড়া। এই বেড়াটাই হচ্ছে কি পরিধি। তা পরিধির সূত্র কী হয়েছে, পরিধির সূত্র হচ্ছে 2πr। এবার দেখো আমরা পেয়ে গেছি 2 ইন্টু পায়ের মান পেয়ে গেছিলাম। পায়ের মান কত বলেছিলাম আমি, পায়ের মান বলেছিলাম 22/7। কিন্তু যখন আমরা এমসিকিউ করব বা অঙ্কটাকে আরও ফাস্ট করব, তখন কিন্তু করে দেবো 2 × 11/7, সেটা পরে আসছে। তাহলে এটা কি করব দেখো তো, 2 × পাই মানে হলো 22/7 ইন্টু আর কে ব্যাসার্ধকে এই যে ব্যাসার্ধকে আর নামে ইন্ডিকেট করা হয়।
তাহলে আর কত, আর হচ্ছে 7। তুমি এখানে ব্যাস হলেও 7/2 করতে পারতে, সরি 14/2 করতে পারতে, কোনো প্রবলেম ছিল না। তাহলে এবার কাটি আমি, তাহলে দেখো কি সুন্দর এটা এটা কেটে গেল। তাহলে রইল কি 44 মিটার। আমরা এইটুকুনি কি বুঝতে পেরেছি? আমরা এইটুকুনি কি বুঝতে পেরেছি যারা একদম ছোট ছেলে মেয়ে রয়েছে? পায়ের জায়গাটা বোঝা যায়নি, তাই তো? পায়ে এই বৃত্তে, শোনো, একজন লিখলো পায়ের জায়গাটা আছে, এখানে কেন কমেন্ট আসছে না? 1 মিনিট দাঁড়াও, এখানে একটু কমেন্ট আসবে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াবে একটু, এখানে কমেন্টগুলো আসলে সুবিধা হয় দেখার। 1 মিনিট দাঁড়াও, পায়ের জায়গাটা বুঝতে রয়েছে, বুঝতে না? আচ্ছা, পায়ে যে কোনো বৃত্তে, শোনো, যে কোনো বৃত্তে আমি পরিধি ডাকি, আর ভিতরটা হয় কে? ভিতরটা হয় ক্ষেত্রফল। যাতেই করি তাতে কিন্তু পাই অনিবার্য। পাই ছাড়া আমরা বৃত্তের কিছু বের করতে পারবো না। তাই বৃত্ত বা বৃত্ত সম্বন্ধীয় পরিমাপকে আমাকে পায়ে আনতে হয়, এবং এই পায়ের মান ধার্য হয়েছে 22/7 পায়ের মান। কিন্তু আমরা কি করব? আমরা আরও অ্যাডভান্স অঙ্ক করব। আজকে একটু অ্যাডভান্স অঙ্কের দিকে যাব। আমরা অ্যাডভান্স অঙ্ক করব, তখন পাই বলতে 22/7 নেব না, তখন নেব কত? 2 × 11/7। অঙ্কটাকে আরও স্পিডে করে। এবার এটা দশমিকেও আছে, কিন্তু দশমিক দিয়ে আজকে আমি করাচ্ছি না, কারণ দশমিকের প্রয়োজন এই মুহূর্তে নেই। আমরা যখন ক্লাস 10-এর পরে হায়ার স্টাডিতে যাব, মেনলি কম্পিটিটিভ এক্সাম, তখন পয়েন্টে কাজ আছে এবং সেটা বোঝানো হবে। তাহলে এবার যেটা কথা বলছি তোমাকে, তাহলে এটা গেল 44 মিটার। ক্লিয়ার? 2πr। এইটুকু ক্লিয়ার আছি আমি? দেখো ভালোভাবে, ক্লিয়ার, তাই তো? এবার দেখো একটা জিনিস, উত্তরটা মনে রাখবে 44, উত্তরটা মনে রাখবে, একটা কাজ আছে। এটা গেল। এবার বললো তার ক্ষেত্রফল। কি বললো? তার ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্র, দেখো, ক্ষেত্র মানে হচ্ছে জমি, আর ফল মানে হচ্ছে ফসল। ভালো বুঝবে। আমি যখন বলেছিলাম পরিধি, তখন বলেছিলাম বেড়া দেওয়ার কাজ। পরিধি বললে বেড়া দেওয়ার কাজ, কিন্তু যখন ক্ষেত্রফল বলছি তখন জমির ফসল। এবার জমির ফসলটা কোথায় হয়? জমির ফসল এই বাইরে হয় না, জমির ফসল এখানে হয়? এই জায়গাটা জমির ফসল হয়, তাই তো? ক্ষেত্রের ফল যেটা এই জায়গাটাতে হয়। তাই ক্ষেত্রফল বলতে বোঝায় যে কোনো জমির ভিতরের অংশটা, জমির ভিতরের অংশটা। এবং এটা বের করবো যেটা সূত্র, সেটা কি? πr²। ক্লিয়ার? আমি πr², লক্ষ্য করো। তাহলে πr² বর্গ একক, হ্যাঁ, স্কোয়ার একক। তাহলে পাই মানে কি? তুমি বলে স্যার 22/7। হ্যাঁ, সত্যি কথা। এবার তুমি বলবে r², আর কে এসছিল? তুমি বলে 7 এসছিল, তাহলে ইন্টু 7 ইন্টু 7। ক্লিয়ার? r² বলেছে ইন্টু 7 ইন্টু 7। দেখো তাহলে কত হলো? 7 × 2 = 14, 7 × 2 = 15 স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? আমি এইটুকুনি। আর পরিধি যখন এসছিলে, দেখো পরিধি এসছিলে 2πr। লক্ষ্য করো, আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করছি, 2 × 22/7 ইন্টু r ছিল কত? r ছিল 7। কত এসছিল? 44। দুটো জিনিস একটা লক্ষ্য করো, ভালোই লক্ষ্য করবে।
আমার যখন খালি উত্তর অপশান দিয়ে রাখবে উত্তর অপশান, তখন মনে রাখবে 11 দিয়ে দেখো দুটোই বিভাজ্য যাবে। যে কথাটা আমি আনছিলাম, আমাকে যদি উত্তর অপশন দিয়ে রাখে এবং এমসিকিউ বলে, তাহলে এমসিকিউ বলে 4টে উত্তর আসবে এবং উত্তরটা কিন্তু অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। 11 দ্বারা, দেখো এটা 154, 11 দিয়ে যাচ্ছে, এটাও 11 দিয়ে যাচ্ছে। তাহলে যে জিনিসটা শিখলে সেটা তোমার পরিধিই হোক অথবা তোমার ক্ষেত্রফলই হোক, দুটোই কিন্তু যেটা উত্তর বেরোবে উত্তরটা 11 দ্বারা বিভাজ্য। এটা কিন্তু মনে রাখো। এবং এটা মনে রাখতে হবে কেন, যে কোনো অঙ্ক, বৃত্ত সংক্রান্ত অঙ্ককে আমাকে অত্যন্ত ফাস্ট বোঝার জন্য বা ফাস্ট উত্তর আনার জন্য। কোনো অসুবিধা আছে এইটুকুনিতে? কারো অসুবিধা থাকলে বলো। কমেন্ট অপশন খোলা আছে, কমেন্ট করতে পারো। আর অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে এটাকে শেয়ার করে দেবে, কোনো অসুবিধা? আছে কোনো? বুঝলাম। এইবার দেখো, অত্যন্ত ভালো মনে কাজ করতে হবে। এবার অনেকেই আমরা ভালো মনে কাজ করতে পারি না, কিন্তু সেটা ঠিক না। ওকে, দেখো ভালো বলতে। এবার যে কনসেপ্টটা বোঝাচ্ছি, দেয়া হলো কেন্দ্র, এ একটা বৃত্ত, একই কেন্দ্র থেকে নেওয়া হয়েছিল। আর একটা দেওয়া হলো এই একটা বৃত্ত, এটার এইটুকুনি হচ্ছে এর কি, এর ব্যাসার্ধ। আর এটার ব্যাসার্ধ হবে কতটা? এতটা, তাই তো? ক্লিয়ার? ভালো বুঝে দেওয়া হলো। এবার যে জিনিসটা বোঝানো হচ্ছে, এটা দেয়া হলো 7 আর এটা দেয়া হলো ধরো 14 দিলাম। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধটা নিয়েছি আমি 7, বড় বৃত্তের ব্যাসার্ধ নিয়েছি 14। তোমরা প্রশ্ন চাচ্ছে কি? তাহলে প্রশ্ন চাইলো দুটো বৃত্তের মধ্যে পার্থক্য কোথায়, তার মানে আমার জানতে চাইলো এই যে জায়গাটা মান কত। ভালো বুঝবে, এই জায়গাটার মান কত। এরম একটা অঙ্ক কিন্তু তোমার জন্য অপেক্ষা করে এবং অনেকেই, তোমাদের মধ্যে অনেকেই অঙ্কটাকে টাফ বলে ধরে নাও। অঙ্কের মধ্যে কিন্তু টাফনেস কিচ্ছু নেই টাফনেস। দেখো, খুব ঠান্ডা মাথায় শিখবে, আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি, তাহলে আমার দুটো বৃত্ত আছে, একটা হচ্ছে ছোট বৃত্ত আর একটা আছে কোন বৃত্ত? বড় বৃত্ত, তাই তো? ছোট বৃত্তের যেটা ব্যাসার্ধ সেটা দিয়েছে কত? 7। আর বড় বৃত্তের যেটা ব্যাসার্ধ সেটা দিয়েছে 14। আর আমার কাছে জানতে চাইলো এই যে মাঝে যে জায়গাটা আছে কতটা শুনি পার্থক্য কত। তাহলে আমি ধরছি ছোট বৃত্তের ব্যাসার্ধকে আমি ধরছি ছোট আর, বড় বৃত্তের ব্যাসার্ধকে বড় আর। কোনো অসুবিধা আছে? কি করে দেখো,
স্টেপ বাই স্টেপ করে শর্টে কী করে আসতে হয় আমি দেখাচ্ছি। এবং অঙ্ক, বারবার যে কথাটা বলি, অঙ্ক হলো একটা ভাষা মাত্র। অঙ্কের ভাষা অনুযায়ী যদি তুমি কাজ করো, বা অঙ্ক যে ইনস্ট্রাকশান, প্রশ্নটা যে ইনস্ট্রাকশান দিচ্ছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী তুমি যদি হাঁটতে থাকো, অঙ্ক কিন্তু মিলে যায়, কোনো প্রবলেম নেই। দেখো কি বলছি, দেখো তাহলে কি, তাহলে আমাকে যদি বের করতে হয় এই জায়গাটা, তাহলে দুটোরই কী লাগবে, দুটোরই ক্ষেত্রফল লাগবে। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কি, পাই বড় আর স্কোয়ার। ছোট বৃত্তের ক্ষেত্রফল কি, পাই ছোট আর স্কোয়ার। এই তো, এই হলো ফান্ডা। তাহলে এর ক্ষেত্রফল বের করব, এর ক্ষেত্রফল বের করব, দুটোকে বিয়োগ করব, দুটোকে বিয়োগ করব, এই হলো ব্যাপার। তাহলে কি করে করব, দেখো লিখি আমি, পাই বড় আর স্কোয়ার বিয়োগ পাই ছোট আর স্কোয়ার। তাহলে ছোট আর স্কোয়ার আর বড় আর স্কোয়ার যখন বললাম, তার মানে দুটোরই কি ক্ষেত্রফল বের করছি আমি, কোনো অসুবিধা নেই। তাহলে বাই, এই যে পাই, এই যে দুটো পাই লিখলাম, দুটোর মধ্যেই পাই রয়েছে, তাহলে পাই যখন রয়েছে কমন নিয়ে নিই, পাই কমন নিলাম। কমন নিয়ে কে পড়ে এলো, বড় আর স্কোয়ার বিয়োগ ছোট আর স্কোয়ার, একই না, পড়ে লোকে বড় আর স্কোয়ার আর ছোট আর স্কোয়ার। এইবার রবট দেখো, তুমি দুভাবে করতে পারো। দেখো এই জায়গাটা যখন আসলো, তখন তুমি বলতেই পারো স্যার আর স্কোয়ার বিয়োগ আর স্কোয়ার, তাহলে তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তুমি করতেই পারো ছোটো আর যোগ বড় আর যোগ ছোট আর বিয়োগ বড় আর বিয়োগ ছোট আর, অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যখন স্কুলে পড়ছো তখন আমি বলবো এটা অ্যাপ্লাই করবে, কিন্তু যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবে এটা অ্যাপ্লাই করবে না। তাহলে এটা এই করি, তাহলে দেখো আমার ব্যাসার্ধ দিয়েছে, ব্যাসার্ধই লাগবে। তাহলে দেখো 14 আর 7 যদি যোগ, এটা করি হ্যাঁ, তাহলে 22 এর 7 ইন্টু 14 আর 7 যোগ করলে কত হয়, 21 হয়, হ্যাঁ কি না, এটা 21 ইন্টু 14 আর 7 বিয়োগ করলে 7 হয়। তাহলে কি দেখো, তাহলে কি হলো 21 ইন্টু 7, হ্যাঁ কি না, এইটাই তো, এটাই তো, দেখো না। তাহলে কি হলো, এটা ছোট আর এটা বড় আর ছিল, তাহলে আর প্লাস আর, আর মাইনাস আর, তাহলে এটা ছিল তোমার কত 14 যোগ 7 ইন্টু 14 বিয়োগ 7, তাহলে কত হলো 7 আর 14 হলো 21 ইন্টু 7, তাহলে কত 7 থেকে 7, 7 গুণে 14, হ্যাঁ কি না, তাহলে হচ্ছে 147, তাই তো। তাহলে আসি 22 এর 7 ইন্টু 147, 7 থেকে 7, 7 গুণে 14। আচ্ছা নাই করো, নাই করো, নাই করো, একটা উড়িয়েই দাও না, অত ঝামেলা কি, উড়িয়েই দাও, উড়িয়ে দিয়েছ। এবার কি হচ্ছে দেখো, 22কে 21 দিয়ে গুণ করতে হবে। এই গুণেরও কিন্তু তোমাকে একাধিক নিয়ম শিখিয়েছি, কি করে এক ঘরে গুণ করবে, 2 একে 2, এ দুটো নিলে, এবার ক্রস করো, 2 দুগুণে 4, 2 একে 2, এই যে ক্রস, 2 দুগুণে 4, 2 একে 2, 4 আর 2 কত 6, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে কত, ইকুয়াল টু 462। কোনো অসুবিধা, 462 এসপি। তার মানে এই যে জায়গাটা এ হচ্ছে 462। এবার দেখো আমি কি কারণে বলেছিলাম এটা, এবার এই যে উত্তরটা পেলাম, একে তুমি 11 দিয়ে ভাগ করো, দেখো মিলে যাচ্ছে। 11 দিয়ে ভাগ করো, নিজেরা ভাগ করো, নিজেরা ভাগ করো, ভাগ করে কমেন্ট করো যে 11 দিয়ে মিললো কিনা, ভাগ করেই কমেন্ট করো। ভাগ করে কমেন্ট করে নাও। 6টা 25। ক্লিয়ার এটা, ওকে মুছলাম, মুছলাম, হ্যাঁ মুছলাম। এইবার দেখো এটা পার্থক্য গেল। এবার যদি তুমি এটা এরমও যদি করতে, ছোট আর কত ছিল, সরি ছোট আর কত ছিল 7 ছিল,
বড় আর কত ছিল? বড় আর 14 ছিল। এটা যদি তুমি ভেঙেও করতে, কি হতো? দেখো কি হতো, পাই আর স্কোয়ার, তাহলে হতো কত? 22/7 ইন্টু বড় 14 ইন্টু 14, আর ছোট আর যেটা ছিল তাহলে পাই আর স্কোয়ার, তাহলে 22/7 ইন্টু ছোট আর 7 ছিল 7 ইন্টু 7। এবার এই দুটোকে ক্যালকুলেশন করে তুমি যদি বিয়োগ করতে, এই দুটোকে ক্যালকুলেশন করেও যদি বিয়োগ করতে, তোমার উত্তর চলে আসতো। কিন্তু ব্যাপারটা হলো যেহেতু কমন ছিল সেহেতু আমরা কি করেছি? মাইনাস ফিগার টেনেছি, অঙ্কটা একটু সহজ হয়ে গেছে। এবং বারবার মনে রাখবে যে বৃত্ত বলতে এই দুটো নয়, কিন্তু আরও আছে। বৃত্ত সংক্রান্ত যা অঙ্ক হবে, আমি বারবার বলছি, বৃত্ত সংক্রান্ত যাই অঙ্ক হবে সেই অঙ্কই কিন্তু ক্ষেত্রফল যখন বলবে আমার 11 দিয়ে মিলতে বাধ্য। 11 দিয়ে যদি আমার অঙ্ক না মিলেছে তাহলে মনে করে রাখতে হবে অঙ্কে কোথাও ভুল করেছে। একটু ব্যাপার বুঝবে, যেটা ব্যাপারটা হচ্ছে, শোনো, আমি বারবার যে জায়গাটাতে চাপ দিই, পড়ালেখাটা খালি কিন্তু ক্লাসে ভালো নাম্বার পাবো তা না। অত্যন্ত সাধারণভাবে দেখো, একটা অ্যানালাইজ যদি করা হয়, দেখা গেছে এটা, এই যেটা বলছি সেটা কিন্তু আমার ভারতবর্ষে না, অল ওভার ওয়ার্ল্ডে বলছে। যারা বিভিন্ন অফিসে কাজ করছেন, মনে রাখবে তাদের 95% হচ্ছে ইন্টেলিজেন্সের দ্বারা। রেজাল্ট সেখানে ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কি জিনিসটা শিখলে, আর যেটা বারবার বলবো, পড়ালেখা ছাড়া অন্য কোনো পন্থা নেই নিজেকে সুস্থ স্বাভাবিক রাখবার। বারবার কিছু উদাহরণ উঠে আসে, পড়ালেখা করে কি হবে, অত্যন্ত নেগেটিভ অ্যাপ্রোচ। মেনলি দেখো, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার বিলং করি, তাদের একটাই আশা, আমাদেরকে একটা সরকারি চাকরি পেতে হবে। এবার যাদের ব্যবসা রয়েছে বা যাদের অন্যান্য কোনো অপশন রয়েছে, তারা সেই দিকে ঢুকে যায়। কিন্তু যাদের আমাদের ব্যবসা নেই, যাদের আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার বিলং করি, আমরাও তো চাই আমাদের জীবনটা একটু উন্নত হোক, আমরাও চাই আমরা একটু সুস্থ জীবন লাভ করি। তার জন্য কিন্তু আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে, এবং সরকারি চাকরি পেতে গেলে আমাকে পড়ালেখাটা অত্যন্ত ভালোভাবে করতে হবে। কারণ কি, সরকারি চাকরি কিন্তু হাজারে একজন পায়, এবং সেই বান্দা সেই স্টুডেন্টটাই পায় সরকারি চাকরি যে সত্যি অর্থে পড়ালেখা করেছে, সত্যি অর্থে কিন্তু ওই পড়ালেখার সাগরে ডুব সাঁতার দিয়েছে। এবার দেখো, এবার আসছে, তাহলে এবার দেখো এটাই আসে। এটা যদি তোমাকে পরিধি বের করতে বলতো, ভালোভাবে দেখো, এটা যদি পরিধি বের করতে বললো ধরো, তাহলে কি বড়টার পরিধি কী হতো? 2πr বড়টা। তাহলে তুমি বলতে গেলে 2 × 22/7 × 8 14, তুমি কাটলে 7 হলো। একটা কথা বলবো, তাহলে কত দেখো, 7 দুগুণে 14, তাই তো? ছি, এটা 2 হবে, সরি, 7 দুগুণে 14, তাহলে 2 দুগুণে 4, তাই তো? আর এটা 22, তাহলে তো অসুবিধা নেই, 88 হলো। এখানেও তো দেখো তো 11 বিভাজ্য। মোদ্দা কথা আমি তোমাকে যেটা বারবার বলে শেখাবার চেষ্টা করছি, যেখানে এই পাই জাতীয় ব্যাপারটা থাকবে সেখানে 11 দিয়ে ভাগ যাবে। এবার দেখো, এখানে ওরা একটা কাজ বলে, কি বললো 1 মিটার বেড়াইতে খরচ হয় ধরো কত, বললো 3 টাকা।
1 মিটার বেড়াইতে 3 টাকা যদি খরচ হয়, তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ 14, সেই বৃত্তকে বেড়া দিতে, মানে সেই অঞ্চলকে বেড়া দিতে কত টাকা লাগবে, এরকম একটা প্রশ্ন হয়। তাহলে যখনই বেড়া দেওয়ার প্রশ্ন আসবে, বারবার বলছি, তখনই তোমাকে যেতে হবে পরিধিতে। কেন, পরিধি মানেই তো বেড়া, তাহলে দেখো আমাকে বলল 1 মিটারে আমার 3 টাকা খরচ হয়, এবং বলল যে বৃত্তটা আপনাকে দেওয়া হচ্ছে তার ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ হচ্ছে 14 মিটার। ভালো কথা। তাহলে এবার বলল আপনাকে কত টাকা খরচ করতে হবে, একবারে করব, দেখো একবারে। তাহলে আমাকে পরিধিটা বের করতে হবে। পরিধি কি, 2 × 22/7 ইন্টু ব্যাসার্ধ মানে 14 ছিল। এইবার দেখো 1 মিটারে কত খরচ করেছি, তুমি বলে স্যার 3 টাকা খরচ করেছেন। তাহলে 1 মিটারে যদি আমি 3 টাকা খরচ করি, আমার তো এতটা দরকার, আমার এতটা বেড়ার দরকার। এতটা বেড়ায় কত, নিঃসন্দেহে এক্স, 1 এক্সের ইন্টু 3। তাহলে দেখো 2 হলো, 2 মানে হলো 88, 88 ইন্টু 3, 3 × 8 = 24, 3 × 8 = 24, 26। তাহলে আমার খরচ হচ্ছে কি 246 টাকা, 246 টাকা। কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা আছে কি? আচ্ছা, একটা রগড় দেখো, এবার একটা রগড় দেখো, খুব সুন্দরভাবে শিখবে। বারবার বলছি, যে জায়গাটা আমি শেখাবার চেষ্টা করছি খুব সুন্দরভাবে জানো। দেখো আমি টাকারও, আমি যখন একটু অ্যাডভান্স লেভেলে অঙ্ক যাব এবং দেখব উত্তর আমাকে এমসিকিউতে বের করতে বলেছে, এমসিকিউ প্রশ্ন, তখন তো আমি এটা সলভ করবই না। একই কথা, বৃত্ত মানে 22/7, 22/7 মানে 11 × 2/7, দ্যাটস মিন 11 দিয়ে ভাগ যাবে বৃত্ত সংক্রান্ত আমার যাই হোক। তাহলে তো এই টাকাটাও তো বৃত্ত সংক্রান্ত, দেখো তো এই যে 264 11 দিয়ে ভাগ যায় কিনা, অবশ্যই 11 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ গেল। এই জিনিসটা তোমাকে বোঝাচ্ছি, এই জিনিসটাই তোমাকে বোঝাবার, এবং এই জিনিসটাকেই বলে স্মার্ট অ্যাপ্রোচ। তোমাকে অঙ্ক না, অল সাবজেক্টস, যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু তোমাকে ব্যাপক হারে স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু অসুবিধা আছে। বৃত্ত নিয়ে আর কারো কোনো অসুবিধা? আজকে বৃত্ত নিয়ে করিয়ে দিলাম যতটা সম্ভব হলো। আর বারবার বলছি, আমরা যখন এই ক্লাসটা করব, এই ক্লাসটা কিন্তু স্কুল সিলেবাস আমরা করব না। এই সিলেবাসে মেনলি করব কি, আমাদের কনসেপ্ট বিল্ড করা, মানে অঙ্ক, ইংরেজি বা পরবর্তীকালে আরও কিছু আমি সাবজেক্ট এখানে ধরব, সেইগুলোর ধারণা, যেটা ধারণা আছে, ধারণাটাকে আরও এনরিচ করা বা ধারণাটাকে বাড়াবার জন্য আমার এই ক্লাস। এই ক্লাসে কেউ আশা করবে না যে স্কুলের জিনিস করানো হবে, বলতে পারো স্কুলের থেকে অনেক ভালো জিনিস করানো হবে, মানে যেটা সিলেবাসের থেকে অনেক ভালো। এবার তোমরা যারা আজকে ক্লাস করলে, দেখো বৃত্ত আমার স্কুলে রয়েছে, সিলেবাসও রয়েছে, ক্লাস 6-এ রয়েছে, 7-এ রয়েছে, 8-এ রয়েছে, 9, 10-এও রয়েছে বৃত্ত। এবং বৃত্ত সম্বন্ধে যে ক্যালকুলেশন, তার কিন্তু একদম ফান্ডামেন্টাল যেটা কি বলবে স্কেল, সেটা কিন্তু আজকে করিয়ে যাবে। এবং এটা যদি তুমি ঠিকমতো বুঝে যেতে পারো, বৃত্তের অঙ্ক তোমার আটকাবে না। কয়েকদিন পরে আবার বৃত্ত নিয়ে আমি একটা ক্লাস নেব, সেই বৃত্তর ক্লাসে থাকবে যেগুলো অত্যন্ত অ্যাডভান্স লেভেলের অঙ্ক, সেইগুলো। হ্যাঁ, আর বারবার বলছি, এখানে কিন্তু কোনো ক্লাসের সিলেবাস হবে না, এখানে মেনলি হবে কি ধারণাটা, আমি কি করে সলভ করব, কি করে সলভ করলে আরও ফাস্ট হতে পারবো, এইগুলো। ওকে, বুঝলাম। কেউ যদি মনে করো, গার্জেনদের উদ্দেশ্যে বলা হচ্ছে, কেউ যদি মনে করেন যে আপনার সন্তানের অঙ্ক, ইংরেজি বা অন্যান্য বিষয়াদি যেটা রয়েছে, সেই বিষয়টিতে একটু ভালো কনসেপ্ট বা ভালো রেজাল্টের প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন পেড ব্যাচে। আমার অনলাইন অফলাইন দুটোই পেড ব্যাচ থাকে। যারা অনলাইন পেডে যুক্ত হয় বা অফলাইন, উভয়ের ক্ষেত্রে একটা জিনিস সমান, আমি ম্যাক্সিমাম 10 জন স্টুডেন্টকে নিয়ে ক্লাস করাই।
সেটা অনলাইন অফলাইন বোর্ড, এবং যারা অনলাইনে থাকে তারা কিন্তু এই ভিডিও, তাদের ক্লাসের ভিডিওটা পেয়ে যায়। অনলাইন যদি ক্লাস করতে হয় অন্তত গুগল মিটে যেমন হয় তেমনই জুম অ্যাপেও হয়। এটা বলে দেওয়া হয় কখন কোন অ্যাপে হবে। অবশ্যই পেড ব্যাচে আসতে পারেন, অনেক কিছু শেখার আছে। এবং ছেলেটাকে বা মেয়েটাকে প্রথম থেকে আমরা অ্যাপ্রোচটা শেখাই কী করে স্কুলের রেজাল্টের ভালো করার পাশাপাশি চাকরি পরীক্ষাতেও অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে এসে থাকবে। ওকে, অঙ্ক ইংরেজি সহ অন্যান্য বিষয় দিয়েও হয়ে থাকে। যদি মনে করে যে খাটতে পারবে তাহলে কিন্তু অবশ্যই স্বাগত। ওকে, এবার আরও একটা জিনিস করি, একটু টাইম আছে। আচ্ছা, প্রতিটা দিন মনে রাখা হোক, পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে সকাল ছটায় স্কুল লেভেলের ছাত্রছাত্রীদের জন্য, এবং রাত্রি 11টাতেও আমি লাইভ আসি। রাত্রি 11টায় লাইভ থাকি কম্পিটিটিভ পরীক্ষা মানে চাকরির পরীক্ষা নিয়ে। সুতরাং অন্তত দিনে দুবার লাইভ হই, যাতে তোমাদের সাথে কথাবার্তা হয় এবং তোমাদের সাথে একটু পড়ালেখা করা যায়। ওকে, এক মিনিট, এবার যে জিনিসটা বোঝাচ্ছি দেখো, তাহলে কিছু ভালো জিনিস বুঝে নেওয়া হোক। গতদিন করিয়েছিলাম, আজকে আরেকটা করিয়ে দিই। শর্ট নিয়ম করেছিলাম, তাই তো? কি নিয়ম করাবো? নিয়ম করাচ্ছি, শোনো। এর আগেও হয়েছে, আবার বলছি। দেওয়া হলো 7, 2, 5, 4, 3, 8, 2, 1, 6, 4, 2। এত বড় সংখ্যা দেওয়া হলো, বলল ডিভাইডেড বাই 8 দিয়ে ভাগ করো। এই যে সংখ্যাটা দেওয়া হলো, এই সংখ্যাটাকে 8 দিয়ে যদি ভাগ করি, এই সংখ্যাটা কি ভাগফল মিলবে? অথবা এরমভাবে বলতে পারো, এই সংখ্যাটাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকতে পারে? লজিক শুনতে, আমি এত বড় সংখ্যাকে এই যে ধরো 7, 2, 5, 4, 3, 8, 2, 6, 2, 1, 6, 4, 2 ডিভাইড করবো 8 দিয়ে। না, এই অ্যাপ্রোচ আমি আনবো না। অ্যাপ্রোচটা হবে সম্পূর্ণ আলাদা এবং ইউনিক স্টাইলে। দেখো, মনে রাখো তো, এই যে 8 মানে কি? 2 × 2 × 2, হ্যাঁ কি না? 8 মানে কি? এটা তো। তাহলে মনে রাখো, আমাকে যদি 8 দিয়ে ভাগ করতে বলে তাহলে কিন্তু আমি একক, দশক, শতকটা নেব। কি বললাম? এর ভিতর অনেক কাজ আছে, সেটা আমি তোমাদের ছোট ক্লাস বুঝে লাভ নেই। সংখ্যা যতই বড় হোক, 8 দিয়ে ভাগ করতে যখন বলছে, আমার ঠেকা নেই পুরোটা ভাগ করা। আমি কি করব? একক, দশক, শতক ভাগ করব। একক, দশক, শতক ভাগ করে 8 দিয়ে ভাগ করে যদি ভাগ মিলে যায় তাহলে পুরোটা মিলবে, যদি অবশিষ্ট থাকে যতটা অবশিষ্ট সেটা পুরো অঙ্কের জন্য। তাহলে কি আমার এইটা দরকার নেই, তোমরা বাড়িতে করবে। তাহলে এটাকেই ভাগ করব কত দিয়ে? এই নাওকে দিলাম। এটাকে ভাগ করব 8 দিয়ে, তাই তো? 8 দিয়েই 643। দেখো 8 × 64 হলো, কেটে গেল, এটা কেটে গেল, কিন্তু 2 নামালাম, 2 তো একা যায় না, তাহলে এখানে 0 আনলাম, হলো 0। তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে কত আমার? অবশিষ্ট হচ্ছে 2। তাহলে এই অঙ্কটার অবশিষ্ট কত আসছে? 2 আসছে। কারো কোনো অসুবিধা? প্র্যাকটিক্যালি করিয়ে দিই। ধরো প্র্যাকটিক্যালি করি, হ্যাঁ, দেওয়া রইল 1642। এটা এই তোমাকে যদি এখন বলি 8 দিয়ে ভাগ করো, তুমি কি করবে? তুমি তো এইটুকুনি ভাগ করে দেবে, তাই তো?
চলো প্র্যাকটিক্যালি দেখি সত্যি কিনা। 8 দিয়ে ভাগ, দেখো 8 দুগুণে 16, 4 আসলো না, 0 আসলো, 2 আসলো, তাই তো। 5 আটা 40, কত অবশিষ্ট? অবশ্যই সেই 2। সুতরাং যেটা বলা, দেখো যেটা বলার ভালোভাবে বুঝবে, যেটা আমি বলার চেষ্টা করছি, 8 দিয়ে যদি ভাগ করতে বলে সংখ্যাটা যত বড়ই হোক আমার দেখে লাভ নেই। আমাকে ভয় দেখাবার জন্য অনেক বড় সংখ্যা বলতে পারে, লাভ নেই। আমি জাস্ট যেহেতু 6, 7, 8-এ পড়ছি, আমি মনে করব একক, দশক, শতককে ভাগ করব, যেটা উত্তর সেটাই পুরো অঙ্কের জন্য উত্তর হলো। তেমন দেখো, তাহলে একটা একদম উল্টো পাল্টা নাম্বার বলছি। 1, 2, 7, 3, 4, 1, 6, 5, 9, 9, 9, 3, 2, 1, 8, 1, 5। এত বড় সংখ্যা দিল, সংখ্যা দিয়ে বলে ডিভাইডেড বাই, আচ্ছা 1 না 7 ডিভাইডেড বাই কত 8। তাহলে কি করব, আমার এই সংখ্যা কোনো লাভই নেই, বাদ। তাহলে কত 875, এটাই আমার দরকার, এটাকেই 8 দিয়ে করব, তাই তো। 8 এসছে 8, 7 এসছে যায় না, 0, 5, 8 নং 72, কত 3। তার মানে এই অঙ্কর যেটা অবশিষ্ট থাকবে 8 দিয়ে মিলবে না, অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকবে 3। ক্লিয়ার? ওকে, আজকের ক্লাস হলো, আগামীকালকে ইংরেজি ক্লাস হবে। এবং অনেকেই বলেছিল ইংরেজির নাউন নিয়ে অনেকের অসুবিধা আছে, নাউন নিয়ে ক্লাস করব। আর আজকে যদি সময় পাওয়া যায়, আজকে আবার একটা ফেসবুকে লাইভ ক্লাস হবে। তুমি জানো ভালোভাবে যে লাইভ ক্লাস ছাড়া রেকর্ডেড ক্লাস আমার তেমন ভালো লাগে না, তাই লাইভ ক্লাস করাতেই পক্ষপাতী। এবং লাইভ ক্লাসটা হয় কি আনফিল্টার্ড। আনফিল্টার্ড মানে যেটা বাস্তব সেটাই কিন্তু তোমরা পাচ্ছ, এরম না যে এডিট করা, তাই তো। ওকে, এডিট করে অন্য কিছু, পড়ালেখা আর জীবনটা চলে না। পড়ালেখা এবং জীবন দুটো স্ট্রেট লাইনে চলে এবং দুটোই কিন্তু লাইভ থাকে। যদি জীবনটা যদি রেকর্ডেড হয় তাহলে বুঝতেই পারছো, তার মানে তখন সেটা অবর্তমান, অ্যাক্টিভ থাকবে, লাইভ থাকবে, জীবনে অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ, ভালো থাকবে সকলে। আবার আগামীকাল আবার আসবো, 6টার সময়ই আসবো, তুমি থাকবে। থ্যাংক ইউ।